তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন এবং হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল, এই দুটো দেখো সলভ করছি, দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখো। পড়ন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করার কারণ, এটা অপশান 1 নম্বর অপশান, সেটা হলো বায়ু সান্দ্রতা। একটি স্প্রিংকে সংকুচিত করলে এটি স্থিতিশক্তি বেড়ে যায়। ক্ষমতা সমান বল ইন্টু জেড, জেডের একক কি? বল ইন্টু বেগ, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, তাহলে 1 নম্বর। তারপর দেখো বার্নৌলি নীতি কোন রাশির সংরক্ষণ সূত্র প্রকাশ করে? এটা তোমরা লিখবে শক্তি। ব্যারোমিটারের পাঠ হঠাৎ ধীরে ধীরে কমে গেলে তাহলে কি বুঝবে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে বৃষ্টি হতে পারে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তারপরে দেখো এখানে এই প্রমাণটা হয়ে গেছে, তবুও তোমরা কার্যশক্তি ক্ষমতা প্লেলিস্টে তোমরা দেখতে পাবে। ভাষণ এবং নিমজ্জনের শর্তগুলি কী কী? আগে ভিডিও হয়েছে, মানে প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখবে, দেখলেই তোমরা সব উত্তর পেয়ে যাবে। তারপর দেখো 100 ওয়াট বাতি 30 মিনিট ধরে জ্বললে কত কাজ করবে? 100 ওয়াট বাতি 30 মিনিট ধরে জ্বললে কত কাজ করবে দেখে নাও। তাহলে কার্য সমান ডব্লু, কার্য সমান আমরা কি বলবো? ক্ষমতা, ক্ষমতা মানে 100, আর 30 মিনিট 30 ইন্টু 60 এত জুল, এটা করলে হবে আমরা বলবো 180 কিলো জুল, 180 কিলো জুল। বা তুমি 180 কিলো জুল না লিখলে তাহলে 180 ইন্টু 10⁻³ জুল, এটা লিখতে পারো। তারপর দেখো রৈখিক ভরবেগের সূত্র থেকে নিউটনের সূত্র প্রতিষ্ঠা করো, এটা আমরা ক্লাস 11-এ প্রমাণ করব, আপাতত এখানে এটা করার দরকার নেই তোমাদের। তারপর দেখো 4.2 একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা অবশ্যই করেছিলাম, তোমরা ভিডিওগুলো দেখবে, দেখলেই পেয়ে যাবে। তারপর দেখো কর্কের আপেক্ষিক গুরুত্ব 0.25, এক টুকরো জলের ওপর রাখলে এর আয়তন কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে? এটা বলতে বলছে। তাহলে কর্কের ঘনত্ব কর্কের ঘনত্ব কত হবে? কর্কের ঘনত্ব হবে সেটা 0.25, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.25, ঘনত্ব মানে 0.25 গ্রাম পার সেমি কিউব আমরা বলবো। তাহলে আমরা ভি সেমি কিউব আয়তনের কর্কের ভি সেমি কিউব আয়তন জলে নিমজ্জিত অবস্থায় ভাসে, দেখে নাও। তাহলে ভাষণের শর্ত অনুসারে লিখতে পারবো, সেটা হলো ভি ইন্টু 0.24 ইকুয়াল টু স্মল ভি ইন্টু 1, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি মানে কত বলবো? এটা বলবো 0.24, তাহলে এটাই অ্যান্সার হবে, তাহলে 0.24 অ্যান্সার পেয়ে গেলাম। তারপর দেখো সন্ধিবেগ কাকে বলে? সন্ধিবেগ বলতে সর্বোচ্চ যে বেগে প্রবাহী নলের মধ্য দিয়ে ধারাবাহিক প্রবাহে প্রবাহিত হয় তাকে বলে সন্ধিবেগ। সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ধারাবাহিক প্রবাহে প্রবাহিত হয় তাকে আমরা সন্ধিবেগ বলবো। তারপর দেখো অথবার প্রশ্ন আছে, বার্নৌলি নীতিটি লিখতে বলছে। বার্নৌলি নীতি মানে গাণিতিক রূপ সহ, এটা অনেকবার হয়েছে, ভালো করে ভিডিও দেখে নেবে, দেখি পেয়ে যাবে। ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন? আমরা বহুবার করেছি, ভালো করে পড়ে নেবে, দেখতে পাবে। আগের ভিডিও আমি তোমাদের বলবো, আগের ভিডিওগুলো প্রথম থেকে দেখবে, দেখলেই সব উত্তর তোমরা পেয়ে যাবে। তারপর দেখ এখানে বলা যে প্রান্তিবেগ রাশিমালা, এটা আমরা করেছিলাম। প্রান্তিবেগ রাশিমালা আমরা পেয়ে যাবো। প্রান্তিবেগ রাশিমালাটা আর ব্যাসার্ধের দেখে নাও,
প্রান্তীয় বেগের রাশিমালাটা দেখে নাও। আর ব্যাসার্ধের ক্ষুদ্র একটি গোলক, সিগমা ঘনত্ব এবং ইটা সান্দ্রতা বিশিষ্ট একটি বিস্তৃত সান্দ্রমার্গের মধ্য দিয়ে পড়ছে। গোলকটির ওপর ক্রিয়াশীল বল, সেটা বস্তুর ওজন, সেটা mg 4.3 π r³ × ρg, যেটি নিচের দিকে কাজ করবে। প্লবতা 4.3 π r³ সিগমা জি, এটা উপর দিয়ে কাজ করবে। সান্দ্র বল F সমান ইটা rv, এটা উপর দিয়ে কাজ করবে। তাহলে প্রান্তীয় বেগ যে প্রান্তীয় বেগ অর্জিত হওয়ার শর্ত হলো, তাহলে ওপরের দুটো বল সমান ওজনের সঙ্গে সমান হবে, ওপরের দুটো বলের সমষ্টি ওজনের সঙ্গে সমান হবে। এখান থেকে মানগুলো বসিয়ে দেখো, আমি এখান থেকে 4.3 π r³ কমন নেওয়া হয়েছে, ρ মাইনাস সিগমা ইন্টু জি। এখান থেকে ভি করা হয়েছে, তাহলে ভি করা হয়েছে, তাই 2r² ρ মাইনাস সিগমা ইন্টু জি বাই 9 ইটা। এটাই হলো প্রান্তীয় বেগের রাশিমালা। তারপর দেখো গ্রুপ মানে বিভাগ ক্ষয়ের প্রশ্ন, সেটা হলো একটি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড আমরা কি বলবো? অপশান ডি বলবো, অ্যালুমিনিয়াম অক্সাইড। নাইট্রিক অ্যাসিডকে বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করতে প্রয়োজন, সেটা কি প্রয়োজন? সদ্য প্রস্তুত, অপশান এ হলো সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ। অপশানে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ। সাবানের ফেনা হলো এক ধরনের ইমালশন। সাবানের ফেনা ইমালশন নয়, এটা মিথ্যা, মিথ্যা। তাহলে নমুনাতে দেখো, এটা তাহলে দেখো আমলকির, তাহলে প্রথম কি বলবো? প্রথম আমরা বলবো আমলকির রস, সেটা সাজাতে বলছে। প্রথম আমরা আমলকির রস বলবো, তারপরে পাকা পাকা আমের রস বলবো, তারপর পাথিত জল, তারপর চুন জল। তাহলে প্রথমে আমরা আমলকির রস বলবো, তারপরে আমরা পাকা আমের রস বলবো, তারপর পাথিত জল, তারপর চুন জল। তারপর দেখো চিনি এবং জলের মিশ্রণকে পৃথক করা যায়, সেটা হলো পাথন দ্বারা। অপশান এ পাথন দ্বারা। তারপরে দেখো তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিড বিক্রিয়া উৎপন্ন একটি লবণের নাম বলতে বলছে, সেটা হলো সোডিয়াম কার্বনেট Na2CO3। সোডিয়াম কার্বনেট Na2CO3। তারপরে এটা দেখো হয়েছে গাঢ় নাইট্রিক অ্যাসিডকে পাথর কুঁচি সহজে উত্তপ্ত করা হলো, এটা হয়েছে। তারপর দেখো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি, এটা হয়েছে, অনেকবার হয়েছে, দেখে নেবে ভিডিওয়ে। একটি ক্ষারকীয় লবণের নাম কি? একটি ক্ষারকীয় লবণ আমরা যেটা বলবো, একটি ক্ষারকীয় লবণ, সেটা হলো বেসিক লেড নাইট্রেট। তাহলে বেসিক লেড নাইট্রেট, এটা ক্ষারকীয় লবণের নাম। তারপর দেখো প্রকৃত লবণ এবং প্রলোভনের পার্থক্য আমরা করেছি। দাব্যতার সংখ্যায় উষ্ণতা উল্লেখ করা হয় কেন? দাব্যতার সংখ্যায়, তাহলে মনে রাখতে হবে দাব্যতার সংখ্যায় উষ্ণতা উল্লেখ করতে হয় কেন? মনে রাখতে হবে দাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, উষ্ণতা পরিবর্তনে দাব্যতার পরিবর্তন হয়, সেজন্য উষ্ণতা উল্লেখ করতে হয়। তাহলে দেখে নাও অ্যাসিড বৃষ্টির কারণ আমরা কিন্তু আগে করেছি। অ্যাসিড বৃষ্টির কারণ আমরা আগে ব্যাখ্যা করেছি। তাহলে অ্যাসিড বৃষ্টি মূলত প্রাকৃতিক এবং মানুষসৃষ্ট কারণের জন্য হয়। প্রাকৃতিকভাবে এবং মানুষের কার্যকলাপের ফলে উৎপন্ন আম্লিক গ্যাসগুলি যেমন নাইট্রোজেন, সালফার, কার্বনের বিভিন্ন অক্সাইড, এগুলো বায়ুমণ্ডলে থাকে। এই গ্যাস বায়ুর অক্সিজেন, ওজোন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এবং সূক্ষ্ম এরোসল রূপে বায়ুতে অবস্থান করে এবং ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হিসেবে নেমে আসে। তারপরে দেখো সিয়েরটা 25 সেন্টিগ্রেড তাপমাত্রা একটি লবণের 25 সেন্টিগ্রেড তাপমাত্রা একটি লবণের দাব্যতা 60 এবং তাকে 75 গ্রাম দাবকে দ্রবীভূত করলে কত গ্রাম দাব দ্রবীভূত হবে দেখে নাও। ধরি দ্রাবের ভর x গ্রাম, তাহলে দাব্যতা 60 সমান x বাই 75 ইন্টু 100। এটা হলো, এখান থেকে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটছি 5 2, 5 দিয়ে কাটছি 15,
তাহলে এখানে আমরা বলতে পারবো তাহলে 2x সমান 15 × 6, তাহলে এখান থেকে x সমান 15 × 6/2, এটা কাটাকাটি করলে 3, তাহলে কত হবে? আমরা বলবো x সমান কত হবে? 45। x সমান 45 গ্রাম হয়ে গেল। তাহলে আমরা কি বলবো? সেটা হলো অতএব দ্রাবের ভর 45 গ্রাম। দ্রাবের ভর কত পেয়ে গেলুম? 45 গ্রাম। বাবা, তারপর দেখো 2-এরটা, সেটা হলো 25% NaCl এর দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে বলছে। 25% NaCl, 25% NaCl এর শক্তি গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে বলছে। তাহলে তাহলে 100 ml NaCl এ 100 ml NaCl এর দ্রবণে 100 ml NaCl এর দ্রবণে 25 গ্রাম NaCl দ্রবীভূত হয়। তাহলে 1 গ্রাম NaCl এর দ্রবণে 25/100 NaCl দ্রবীভূত হয়। তারপর দেখো 1000 গ্রাম NaCl এর দ্রবণে সেটা 25 × 1000/100 দ্রবীভূত হয়। 250 গ্রাম NaCl দ্রবীভূত হয়। তাহলে আমরা কি বলবো? দ্রবণটির শক্তিমাত্রা, দ্রবণটির শক্তিমাত্রা সেটা হলো 250 গ্রাম পার লিটার। সোডিয়াম হাইড্রক্সাইডের 6 লিটার দ্রবণে 60 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত হয়। দ্রবণটির মোল পার লিটার এককে গাঢ়ত্ব নির্ণয় করতে বলে। সেটা হলো NaOH এর আণবিক ভর, NaOH এর আণবিক ভর এটা কত? 40। তাহলে 60 গ্রাম NaOH মানে আমরা বলবো 60/40 মোল, মানে অর্থাৎ বলবো 1.5 মোল, আমরা বলবো 1.5 মোল। তাহলে আমরা মোল লিটার ইনভার্স এককে গাঢ়ত্ব, মোল লিটার ইনভার্স এককে গাঢ়ত্ব তাহলে কত হবে? সেটা হবে 1.5/6000 × 1000। ঠিক আছে, তাহলে কত বলবো? এটা কাটাকুটি করলে 0.25 মোল লিটার ইনভার্স হয়ে গেল। তারপরে দেখো এখানে কি বলা আছে?
40°C তাপমাত্রায় KNO3 70 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, ওই দ্রবণের দাব্যতা কত হবে? দেখে নাও দু একটা। দ্রাবের ভর আমরা 20 গ্রাম বলবো, তাহলে দ্রাবকের ভর 70 - 20 বলবো, এটা 50 গ্রাম বলবো। তারপর দেখো 40°C তাপমাত্রায় 40°C তাপমাত্রায় লবণের দাব্যতা, 40°C লবণের দাব্যতা সমান কত বলবো? 20/50 20/50 ইন্টু 100, 20/50 ইন্টু 100। তাহলে এটা কাটাকুটি করলে এটা 2 হবে, তাহলে কত হবে? 40 হবে। 40°C তাপমাত্রা লবণের দাব্যতা 20/50 ইন্টু 100, কাটাকুটি করলে 40 হবে। হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল, হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল, এটা আমরা সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। দেখে নাও, গভীরতা বাড়লে তরলের চাপ অবশ্যই বাড়ে। তারপর দেখো বলয় পরীক্ষায় বাদামি বর্ণের বলয়টির সংকেত হলো, সেটা হলো অপশান ডি হবে, FeH2O5NO (SO4). দুধ হলো সল, জেল, ইমালশন, কঠিন এরোসেল। দুধ আমরা কি বলবো? দুধ আমরা অপশান সি বলবো, সেটা ইমালশন বলবো। কোনটি ঠিক? কোনটি ঠিক দেখে নাও, 1 জুল সমান 10⁻7 আর্ক, অপশান ডি আমরা বলবো। 5টা দেখো, জলের ওপর কোনো পোকা হেঁটে যেতে পারে, জলে কার জন্য? অপশান সি, পৃষ্ঠটানের জন্য। নির্দেশক হিসাবে ব্যবহৃত হয় খাবার সোডা, নীল রং, মিথাইল অরেঞ্জ, লেবুর রস। নির্দেশক হিসাবে আমরা ব্যবহার করব সেটা মিথাইল অরেঞ্জ, অপশান সি বলবো। কোনটি স্কেলার রাশি? কার্য না, প্রথম আছে বল, বেগ, সরণ। বল, বেগ, সরণ সব ভেক্টর রাশি, আর শক্তি হলো স্কেলার রাশি। 8টা দেখে নাও, সেটা কোলয়েড একটি। কোলয়েডটা কি? অপশান এ, অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণ। চাপের এসআই একক আমরা কি বলবো? পাস্কেল বলবো। চাপের এসআই একক আমরা কি বলবো? পাস্কেল বলবো। 10% NOH দ্রবণ বলতে কি বোঝায়? 10% NOH দ্রবণ বলতে বোঝায় সেটা হলো 100 ml দ্রবণে 10 গ্রাম NOH দ্রবীভূত আছে। 100 ml দ্রবণে 10 গ্রাম NOH দ্রবীভূত আছে। জিঙ্কের সঙ্গে HCl এর বিক্রিয়া, জিঙ্কের সঙ্গে HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। স্মৃতিশক্তির গাণিতিক সূত্র কি? স্মৃতিশক্তির গাণিতিক সূত্র হলো, অর্থাৎ আমরা বলবো ইপি সমান mgh। ইপি সমান আমরা কি বলবো? mgh। ইপি মানে স্মৃতিশক্তি, এম মানে বস্তুর ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, এইচ মানে উচ্চতা। তারপর দেখে নাও সম্পৃক্ত, 5টা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে একটি পদ্ধতি বলো। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করলে তাহলে উষ্ণতা স্থির রেখে যদি অতিরিক্ত পরিমাণ দ্রাব যোগ করা হয় তাহলে সেটা অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে উষ্ণতা স্থির রেখে যদি অতিরিক্ত পরিমাণ দ্রাবক যোগ করা হয় তাহলে দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে। তারপর দেখো ব্যারোমিটারের উচ্চতা দ্রুত কমে গেলে এটা ঝড় হতে পারে। তাহলে দ্রুত কমে গেলে ঝড় হতে পারে। কার্যকর হারকে আমরা কি বলবো? ক্ষমতা বলে। কার্যকর হারকে আমরা কি বলবো? ক্ষমতা বলে। পীড়নের মাত্রা সংকেত, এটা সত্য মিথ্যা বলছি। পীড়নের মাত্রা সংকেত সেটা আমরা কি বলবো? পীড়নের মাত্রা সংকেত এটা নয়, এটা মিথ্যা। সান্দ্রতা কাকে বলে হয়েছে? এই প্রশ্নগুলো আমরা বিগত দিনে ক্লাসে করেছি,
তাই নতুন করে আমরা কিন্তু আর করছি না। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। প্রত্যেকটা ভিডিও দেখলে তোমরা দারুণভাবে উপকৃত হবে। যে ক্রেনের সাহায্যে আমরা ক্রেনের সাহায্যে 200 কেজি ভরের গাড়িকে 1 মিনিটে 15 মিটার তোলা হচ্ছে। ক্রেনের সাহায্যে 200 কেজি ভরের গাড়িকে 1 মিনিট সময়ে 15 মিটার ওপরে তোলা হচ্ছে। ক্রেনের ক্ষমতা কত হবে দেখে নাও। তাহলে এটা 3-এর দাগের 6 অথবা দেখে নাও 3-এর দাগের 6 অথবা 3-এর দাগের 6 অথবার প্রশ্ন দেখে নাও ভালো করে। 3-এর দাগের 6 অথবা এম বলা আছে 2000 কেজি। এম বলা আছে 2000 কেজি। এইচ বলা আছে, উচ্চতা বলা আছে 15 মিটার। আমরা জানি ডব্লিউ সমান mgh। তাহলে এখানে এম এর মান 2000, জি এর মান 9.8, উচ্চতা মানে 15। তারপরে দেখো পি মানে ক্ষমতা মানে W/T। তাহলে 2000 ইন্টু 9.8 ইন্টু 15 বাই সময় 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা করলে দেখো আমরা অবশ্যই পাবো পি এর মানটা, সেটা হলো 5000 ওয়াট পেয়ে যাব। তাহলে পি এর মান কত পেয়ে যাব? 5000 ওয়াট পেয়ে যাব। তারপরে দেখো এখানে এই প্রশ্নটা দেখে নাও, কি ঘটবে সমীকরণে লিখতে বলছে। এ HNO3-র সঙ্গে সিউ উত্তপ্ত করা হলো, বি CuCl3 লঘু দ্রবণে HCl যোগ করা হলো। তাহলে এটা আমাদের কি ঘটবে বলতে বলছে, দেখে নাও। এটা সিউ প্লাস HNO3, এটা CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2O। তাহলে এটা 4NO3, এখানে হলো 2NO2 2H2O। তাহলে সিউ দেখে নাও, কপারের ওপর যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করানো হয় তাহলে কপার নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়। সিউ প্লাস HNO3 সমান CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস জল উৎপন্ন হচ্ছে। তারপরে দেখো বিয়েরটা হলো ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে HCl বিক্রিয়া করানো হচ্ছে। বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন হয়। তারপরে দেখো এখানে দেখো বলা আছে একটি অ্যান্টাসিডের নাম বলছে। একটি অ্যান্টাসিডের নাম, এটা আমরা বলবো জেলুসিল। অ্যান্টাসিড হলো জেলুসিল। তারপরে দেখো দ্রবণের pH 10, দ্রবণের প্রকৃতি কেমন? এটা ক্ষারকীয় হবে। একটি উভধর্মী অক্সাইডের নাম হলো জিঙ্ক অক্সাইড, ZnO। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব আমাদের হয়েছে, আর ব্যাখ্যা করছি না। তারপরে দেখো চারেরটা হলো একটি বস্তুকে দুবার ভূমি থেকে একই উচ্চতা তোলা হলো। প্রথমবার দ্রুত আর দ্বিতীয়বার ধীরে ধীরে। উভয় ক্ষেত্রে কৃতকার্য কি সমান হবে? যেহেতু
যেহেতু বস্তুটিকে দুবারই একই উচ্চতায় তোলা হচ্ছে তাই কৃতকার্য সমান হবে। যেহেতু মানে বস্তুকে একই উচ্চতায় তোলা হচ্ছে তাই কৃতকার্য সমান হবে। তারপরে দেখো বিয়ের প্রশ্নটা, কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করলে গতিশক্তি কীরূপ হবে? কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করলে গতিশক্তি কী হবে? ভর দ্বিগুণ করলে তাহলে গতিশক্তি আমরা কি বলবো? দ্বিগুণ হবে। কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করলে গতিশক্তি কীরূপ পরিবর্তন হবে? তাহলে এটা মনে রাখতে হবে, ভর দ্বিগুণ করলে তাহলে গতিশক্তি দ্বিগুণ হবে। এটা তোমরা অবশ্যই এরকম ধরনের অঙ্ক বা বিভিন্ন প্রবলেমগুলো তোমরা কার্যশক্তি ক্ষমতা প্লেলিস্ট দেখে নেবে, সেখানে সব কিছু আছে। আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।